নমস্কার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের পার্টটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের আগস্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল, সেই অ্যাক্টিভিটি টাস্কটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা দেখে নিই। বলেছে তাকে একের দাগের কোশ্চেনটা বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের একেরটা কি বলেছে, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, দেখো এখানে চারটা অপশান দিয়েছে। প্রথম অপশানটা বলেছে জলের ঘনত্ব, দ্বিতীয় অপশানটা বলেছে জলের সান্দ্রতা, আর তৃতীয় অপশানটা বলেছে জলের তাপ পরিবাহিতা, আর চতুর্থ অপশানটা বলেছে কিন্তু জলের পৃষ্ঠটান। যে কারণের জন্য জলের উপরে একটা পোকা হেঁটে বেড়াতে পারে, ডুবে যায় না, সেই কারণটা কি না, সেটা হচ্ছে জলের পৃষ্ঠটান বলে একটা ধর্ম আছে। সেই পৃষ্ঠটান ধর্মের জন্যই কিন্তু পোকাটা জলের উপরে হেঁটে বেড়াতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি, দেখো তার মানে তোমাদের উত্তরটা কোনটা হবে, একের দাগের কিন্তু ক্ষয়েরটা হয়ে যাবে, অর্থাৎ জলের পৃষ্ঠটান। তোমরা উত্তরটা কিভাবে লিখবে, দেখো লিখবে একের দাগ দেবে, তারপর 1.1 লিখবে, কারণ একের দাগের একের কোশ্চেনটা। ঠিক আছে, আর কোন অপশানটা আমাদের ঠিক হলো, দেখো ঘয়ের অপশানটা ঘ বলে লিখবে, তার পাশে লিখে দেবে কিন্তু জলের পৃষ্ঠটান। ঠিক আছে, এরকম তোমরা কিন্তু লিখে দেবে। এবার আসি, দেখো একের দাগের দুইয়ের কোশ্চেনটা কি বলেছে, নিচের যে মিশ্রণটি একটি অপদ্রব্য এবং বা ইমালশনের উদাহরণ সেটি হলো, এই চারটে অপশন দিয়েছে। দেখো প্রথমটা দিয়েছে কুয়াশা, দ্বিতীয়টা দিয়েছে ধোঁয়াশা সমান, তৃতীয়টা দিয়েছে দুধ, আর চতুর্থটা দিয়েছে দেখো জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ। ঠিক আছে, দেখো ইমালশন যখনই কোনো জায়গায় থাকবে সবসময় তোমরা কি লিখবে না, উদাহরণ হিসাবে কিন্তু দুধ তোমরা লিখে দেবে। উত্তরটা কিভাবে লিখবে, ঠিক যেরকম আগের অ্যান্সারটা আমি যেভাবে লেখালাম ঠিক সেইভাবে কিন্তু এটাও লিখে দেবে। এবার আসি, দেখো একের দাগে তিনেরটা বলেছে, দেখো শক্তির মাত্রীয় সংকেত হলো ড্যাশ দিয়ে দিয়েছে। তাহলে শক্তির মাত্রা কি, এখানে চারটা অপশন দিয়ে দিয়েছে। প্রথমটা বলে দিয়েছে দেখো ml² T⁻², ক্ষয়েরটা বলেছে ml⁻² T স্কোয়ার আছে, আর গয়েরটা বলেছে ml² T⁻², আর ঘয়েরটা বলেছে ml T⁻², এখানে দেখো দুটোই কিন্তু টি আছে। ঠিক আছে, যদিও আমার মনে হচ্ছে এখানটা হয়তো এল হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, কিন্তু তবুও বলবো তোমাদের যখন শক্তির মাত্রা চাইবে তখন তোমরা সবসময় কি জানবে, যে শক্তির মাত্রা হলো ml² T⁻² হয়ে যাবে, অর্থাৎ গয়ের অপশনটা কিন্তু আমাদের ঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা উত্তরটা কিভাবে লিখবে, ঠিক এইটার মতো লিখে দেবে। এবার আসি, দেখো দুয়ের কোশ্চেনগুলো বলেছে, দেখো একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। দুয়ের দাগের একেরটা কি বলেছে, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত, সেটাই কিন্তু জানতে চেয়েছে। আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি এই অঙ্কটা। ঠিক আছে, দেখো এটা আমি করাচ্ছি দুয়ের দাগের একেরটা। ঠিক আছে, বলেছে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর, তার মানে আমাকে আগে জানতে হবে কি না, কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা জানতে হবে। তাহলে আমি লিখছি, দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর। ঠিক আছে, সমান চিহ্ন দিলাম। কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা কি না CO2 হয়ে যাবে। ঠিক আছে, দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর জানতে গেলে কি করতে হবে না, কার্বন ডাইঅক্সাইডকে আমি কিভাবে লিখতে পারি, দেখো এখানে কার্বন লিখতে পারি, যোগ অক্সিজেন লিখতে পারি, যোগ কিন্তু অক্সিজেন লিখতে পারি, এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। এখানে দেখো তোমরা সংকেত থেকে দেখলে বুঝতে পারবে যে এখানে কার্বনের কিন্তু একটাই পরমাণু আছে, তাই আমি একটাই পরমাণু লিখে দিলাম। এখানে অক্সিজেনের দেখো একটা পরমাণু তৈরি হয়েছে, একটা অণু তৈরি হয়েছে কিন্তু দুটো পরমাণু দিয়ে, তার মানে এখানে একটা পরমাণু লিখলাম, এখানে একটা পরমাণু লিখলাম। তার মানে দেখো আমাকে কি ভর বার করতে গেলে কি করতে হবে না, কার্বনের পারমাণবিক ওজন লিখতে হবে, অক্সিজেনের পারমাণবিক ওজন, এই অক্সিজেনটার পারমাণবিক ওজন, এই তিনটের পারমাণবিক ওজন আমাকে যোগ করে যে যোগফলটা বেরোবে সেটাই হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কার্বনের পারমাণবিক ওজন কত 12,
আর অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16, এই অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16। এইটাকে তোমরা কিন্তু আর একটা উপায়ে লিখতে পারো, ঠিক আছে। আমি এটাকে অর বলে লিখছি। দেখো এটাকে তোমরা আর একটা কীভাবে লিখতে পারো, এখানে দেখো একবারে লিখছি, কার্বনের হচ্ছে 12, আর এখানে দেখো দুটো অক্সিজেন পরমাণু আছে, তার মানে আমি কি লিখতে পারি 2 গুণিতক 16 লিখতে পারি, কারণ অক্সিজেনের একটা পরমাণুর ওজন 16, এখানে যেহেতু দুটো আছে সেই কারণে 2 দিয়ে গুণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটোর মধ্যে তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে সেটাই কিন্তু তোমরা লিখবে। দেখো এখানে 12 যেরকম আছে রেখে দিলাম, 16 আর 2 যোগ করলে কত হচ্ছে না 32 হয়ে যাচ্ছে। 12 আর 32 যোগ করলে কত হচ্ছে, দেখো 44 কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা উত্তরটা কি লিখবে না 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর, 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর সমান তোমরা কত পেলে, দেখো 44 কিন্তু পেয়ে গেলে। একক কত হবে, একক কিন্তু গ্রাম হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, তার আগে বলে দিই ঠিক এইভাবেই কিন্তু তোমরা মানে কোশ্চেনটা করবে, মানে যে অ্যান্সারটা লিখতে হবে সেটা কিন্তু এইভাবেই করে কিন্তু তোমরা দেখিয়ে দেবে। এর আর একটা জায়গায় তোমরা লিখতে পারো, যেহেতু দেখো তোমাদের কোশ্চেনে কি দিয়েছে সংকেতটা দেয়নি, তোমাদের কিন্তু পুরো নামটা লিখতে বলেছে, কার্বন ডাই অক্সাইড এটা পুরোটা লিখতে বলেছে, তার মানে এখানটা তোমরা লিখে দেবে দেখো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড লিখে ব্র্যাকেটে এইটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে সংকেতটাকে, ঠিক আছে। এখানে যদি কার্বন ডাই অক্সাইড মানে পুরো নামটা লিখতে অসুবিধা হয় তোমরা সংকেত লিখতে পারো, কিন্তু উত্তর লেখার সময় এইভাবে কিন্তু লিখবে। এবার আসি তাহলে পরের কোশ্চেনটা বলেছে, দেখো রবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে সেটাই কিন্তু লিখতে বলেছে। দেখো তোমরা সবাই জানো ইয়ং গুণাঙ্কর মানটা কার বেশি না হচ্ছে ইস্পাতের কিন্তু বেশি। আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে শুধু উত্তরটা লিখে দিয়েছি, তোমরা কিন্তু পুরো বাক্যে উত্তরটা লিখবে। এবার আসি দেখো 2-এর 3-এরটা কি বলেছে, একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। অ্যাসিড লবণ মানে কি না সেই সমস্ত লবণকেই অ্যাসিড লবণ বলে যে লবণগুলোর H+ আয়ন দান করার প্রবণতা বেশি, কারণ অ্যাসিডিক চরিত্রটা প্রকাশ পায় সবসময় কি হিসাবে না H+ আয়ন কিন্তু দান করার প্রবণতা হিসাবে। এখানে দেখো আমি একটা অ্যাসিড লবণের উদাহরণ লিখেছি সোডিয়াম বাইসালফেট। এখানে দেখো এখানে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনটা সেটা কিন্তু H+ হিসাবে দান করার প্রবণতা বেশি থাকে বলেই সেই কারণে সোডিয়াম বাইসালফেট একটি কিন্তু অ্যাসিড লবণের উদাহরণ হয়ে যাচ্ছে। তার মানে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, একটি অ্যাসিড লবণের সংকেত হলো সোডিয়াম বাইসালফেট লিখবে, তার পাশে কিন্তু এই সংকেতটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো 3-এর কোশ্চেনটা কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগের 1-এরটা বলেছে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, পাশে দেখো ব্র্যাকেটে লেখা আছে কি গ্লুকোজের আণবিক ওজন কিন্তু 180 দেওয়া আছে, এটা দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। দেখো এখানে দ্রবণের যা আয়তনটা দিয়েছে সেটা কত 1 লিটার, আর এখান থেকে আমি বার করব গ্লুকোজের মোলের সংখ্যাটা কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। কারণ দেখো কেন এটা বের করব, আমি এটা 3-এর দাগের 3-এর 1-এরটা করাচ্ছি। আমাকে বার করতে বলেছে দ্রবণের মোলার মাত্রা, তাহলে দ্রবণের মোলার মাত্রা, ঠিক আছে, দ্রবণের মোলার মাত্রা সমান কি জানো না দ্রবণের মোলার মাত্রা সমান হচ্ছে মানে দ্রাবকের মোল সংখ্যা, ঠিক আছে, দ্রাবের মোল সংখ্যা মানে যেটা সলিউট পার্টিকেল থাকে, তাহলে দ্রাবের মোল সংখ্যা ভাজিতক, দ্রাবের মোল সংখ্যা ভাজিতক কি হবে না দ্রাবকের আয়তন, দ্রাবকের আয়তন। দ্রাবকের আয়তনটা যদি ধরো সিসি মানে কি সেন্টিমিটার কিউবে থাকে সেটাকে কিন্তু আমাকে লিটারে ট্রান্সফার করে এই জায়গাটায় লিখতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো তোমাদের কোশ্চেনে কিন্তু লিটার এককেই দিয়ে দিয়েছে, তার মানে পরিবর্তন কিছু করতে হবে না। মনে রাখবে যে আয়তন যখনই আমি নিচেরটা করব সব সময় লিটারে করতে হবে, ঠিক আছে।
তাহলে এবার দেখো দ্রাবের মোল সংখ্যা বার করতে গেলে কি করতে হয়, সবসময় মনে রাখবে যে দ্রাবের মোল সংখ্যা মোল বার করতে গেলে সবসময় কিন্তু W/M করতে হয়। এই এমটা কি আণবিক ওজন আর ডব্লুটা কি হচ্ছে যে সলিড পার্টিকেলটা থাকবে তার কিন্তু ওজনটা এখানে লিখতে হবে উপরেরটা। তার মানে কি বললাম ওজন, তাহলে ডব্লুর পরিমাণটা কত দেখো 18 গ্রাম, আর এম মানে কি বললাম দ্রাবের আণবিক ওজন কত দেওয়া আছে দেখো 180 দেওয়া আছে, আমি লিখে দিলাম। এবার দেখো দ্রাবকের আয়তনটা কত, দ্রাবকের আয়তনটা আমি কি বললাম তোমাদের কোশ্চেনে 1 লিটার দেওয়া আছে, আমি লিখে দিলাম কিন্তু 1 লিটার লিখে দিলাম। এবার দেখো আমি 18 লিখছি আর নিচে কত হয়ে যাবে 180 হয়ে যাবে, গুণিতক আমার 1 হয়ে যাবে কারণ এই একটা এখানে চলে আসবে। তাহলে এবার দেখো 18 আর 180-র সঙ্গে 1 গুণ করলে 180 হয়। এবার দেখো 180-কে যদি 18 দিয়ে কাটি আমার কত হচ্ছে 10 হচ্ছে, তার মানে 1/10। আমি যদি এটাকে ভগ্নাংশে পরিণত করি হয়ে যাবে 0.1 বড় হাতের এম, যেটা হচ্ছে মোলার মাত্রাকে এইভাবে কিন্তু লেখা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে তোমরা উত্তরটা কি লিখবে না দ্রবণের মোলার মাত্রা, দ্রবণের মোলার মাত্রা সমান কি হবে 0.1 বড় হাতের এম। এবার আসি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে দেখো 3-2 বলেছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। তার মানে 2 ধরনের অ্যাসিড আছে, প্রত্যেকটা কিন্তু লঘু, ঠিক আছে, গাঢ় নয়। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা কি আছে সালফিউরিক অ্যাসিড। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে। তার মানে ধরো যে তোমাদের একটা হচ্ছে তোমাদের টেস্ট টিউবে একটা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়েছে, দুটো টেস্ট টিউব দিয়েছে কিন্তু তোমরা কোনোটাতেই জানো না যে কোনটাতে কি আছে। তার মানে কি মানে বিকারক যোগ করে দুটোতেই আমি যে বুঝতে পারবো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর একটাতে সালফিউরিক অ্যাসিড আছে, সেটাই জানতে চেয়েছে সেই বিকারকের নামটা। দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো, মানে কি দেখে তুমি বুঝতে পারবে যে এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর অন্যটাতে আছে সালফিউরিক অ্যাসিড, সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন, মানে আমরা যেটা বাইরে থেকে দেখছি, ঠিক আছে, সেটাই ভৌত পরিবর্তন। তার মানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা জানতে পারবে। দেখো তার মানে দেখো এটা হচ্ছে 3-2 কোশ্চেনটা। আমি যদি দুটো টেস্ট টিউবেই যদি বেরিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে BaCl2 যদি এই বিকারকটা যোগ করি তাহলে দেখবে যে যেটাতে আমার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেইটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, মানে যেরকম ছিল আগে সেটাতে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি বেরিয়াম ক্লোরাইড আমি যদি যোগ করি যেরকম ছিল সেরকমই থাকবে। কিন্তু যে টেস্ট টিউবটায় আমার লঘু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড আছে সেই টেস্ট টিউবটায় আমি যদি বেরিয়াম ক্লোরাইড যোগ করি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাদা একটা অদ্রাব্য অধক্ষেপ পাওয়া যাবে। তাহলে কি ধরনের অধক্ষেপ পাওয়া যাচ্ছে না সাদা কালারের, এবং সাদা কালারটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো লেখাটা লিখতে হবে, যেহেতু তোমরা কিন্তু আমি একটা লেখা লিখেছি এর মধ্যে তোমরা কিন্তু সাজিয়ে নিজের মতো লিখতে পারো। দেখো আমি কি লিখেছি, বেরিয়াম ক্লোরাইড বিকারক ব্যবহার করব যেটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে যোগ করলে কোনো অধক্ষেপ পড়বে না, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডে যোগ করলে সাদা রঙের অদ্রাব্য, এটা কিন্তু একটা অদ্রাব্য, ঠিক আছে, তাহলে অদ্রাব্য বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে। এবার বিক্রিয়াটা তোমাদের লিখতে, মানে যদিও তোমাদের বিক্রিয়াটা এখানে চাইনি, কিন্তু সব সময় চেষ্টা করবে যখনই এরকম কোনো জায়গায় থাকবে কোনো কোশ্চেন তোমরা কিন্তু বিক্রিয়াটা লিখে দেবার চেষ্টা করবে। ব্যালেন্সটা না করলেও হবে, বিক্রিয়াটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো লঘু HCl প্লাস বেরিয়াম ক্লোরাইড অ্যারো চিহ্ন দিয়ে আমি ক্রস করে দিয়েছি, কেন, কারণ কোনো পরিবর্তন হবে না সেই কারণেই। লঘু H2SO4
প্লাস বেরিয়াম ক্লোরাইড অ্যারো চিহ্ন দিয়েছি। তাহলে এই বেরিয়ামের সঙ্গে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি কি হয়ে যাবে, বেরিয়ামের সঙ্গে সালফেট যোগ হবে, আর এই যে ক্লোরিনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন আমার যুক্ত হয়ে যাবে। যদি হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয় তার মানে HCl তৈরি হবে, আর বেরিয়ামের সঙ্গে যদি সালফেটের বিক্রিয়া হয় বেরিয়াম সালফেট মানে তৈরি হবে, যেটা হচ্ছে সাদা কালারের হবে। আমি নিচে লিখে দিয়েছি কালারটা। আর এই চিহ্নটা দেওয়ার মানে কি না অধক্ষেপ পড়বে, ঠিক আছে। এই চিহ্নটা সবসময় কিন্তু অধক্ষেপের চিহ্ন বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো তোমরা যদি নিচের বিক্রিয়াটা খেয়াল করো, আমি যদি ব্যালেন্স করতাম সেখানে কিন্তু আমাকে এই জায়গাটাতে 2 লিখতে হতো, কিন্তু আমি কি বললাম শুধুমাত্র বিক্রিয়াটা লিখবো, ব্যালেন্স করব না, সেই কারণে কিন্তু আমি এইভাবেই লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিক্রিয়াটা। এবং তোমাদের যখন এই কোশ্চেনটার অ্যান্সারটা করবে তোমরা কিন্তু এইখান থেকে পুরো এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। এবার তোমরা যদি এই জায়গাটা নিজের মতো করে লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসছি দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে। পরের কোয়েশ্চেনটা, নিচের প্রশ্নটির উত্তর দাও। বলেছে দেখো একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর, এটা কিন্তু বস্তুর আছে, ঠিক আছে, যথাক্রমে ছোট হাতের এম আর বড় হাতের এম। তার মানে হালকা বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম এবং ভারী বস্তুর ভর হচ্ছে বড় হাতের এম। বস্তুটির ভরবেগ সমান হলে, এখানে কি বলেছে কথাটা দেখো, ভরবেগ সমান, ঠিক আছে। কোনটির গতিশক্তি, এখানে গতিশক্তিটা চেয়েছে, তার মানে গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। তোমরা যদি একটা সাধারণ জিনিস মানে যখন তোমরা সাধারণ চোখে খেয়াল করবে দেখবে যে মানে ব্যক্তিটা রোগা সে খুব জোরে ছুটতে পারে, আর যে ব্যক্তিটা খুব মোটা সে একটু ধীরে 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 ছুটতে পারে। এই কনসেপ্টটাই কিন্তু এই জায়গাটাতে আসবে, অর্থাৎ এই যে তোমরা আপাত দৃষ্টিতে দেখছো সেটাই কিন্তু এই জায়গাটা তোমাদের একটু কষে দেখাতে হবে। কিভাবে কষে দেখাতে হবে আমি একটা লিখেছি, তোমরা যদি পারো এটাও লিখতে পারো, আর যদি পারো তো নিজের মতো করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি কি লিখেছি, ধরি হালকা বস্তুর ভরবেগ হচ্ছে WL। এখানে L কেন লিখেছি, কারণ হচ্ছে লো ওয়েট যেটা সেই হিসাবে আমি L লিখেছি। আর ভরবেগটা ধরেছি হচ্ছে WL, আর বেগটা ধরেছি দেখো VL আমি ধরেছি। এবং ভারী বস্তুর ভরবেগ ও বেগ, এটা তোমরা বেগের বদলে গতিশক্তিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি WH মানে কি হাই ওয়েট, আর VH যেটা হচ্ছে হাই ওয়েটের যার ভেলোসিটি, ঠিক আছে, বা বেগ। এবার দেখো ডব্লু বা যেটা ভরবেগ যার ক্ষেত্রেই হোক না কেন, হালকা বা ভারী যার ক্ষেত্রেই হোক না কেন, ভরবেগ সমান আমরা সবসময় কি জানি, আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। দেখো ভরবেগ সমান আমরা সবসময় জানি ভর, তাহলে ভর গুণিতক বেগ, এটা হচ্ছে বেগ হয়ে গেল। ভরবেগ সমান সবসময় কিন্তু এটা হয়, তার মানে ভর ইন্টু বেগ। তার মানে আমি হালকা বস্তুর ক্ষেত্রে আমি যদি দেখি WL সমান আমি কি লিখতে পারি, ছোট হাতের M গুণিতক VL আমি লিখতে পারি। আর WH যেটা ভারী বস্তুর ক্ষেত্রে সেটা আমি কি লিখতে পারি, বড় হাতের M গুণিতক VH আমি কিন্তু লিখতে পারি, ঠিক আছে। দেখো নিচে কি লিখেছি, যেহেতু M লেস দ্যান বড় হাতের M। কেন এটা লিখেছি, কারণ দেখো হালকা বস্তুর ভর কম, সেই কারণেই আমি লেস দ্যান চিহ্নটা দিয়েছি। তাহলে যেহেতু M লেস দ্যান বড় হাতের M, অতএব আমি কি লিখতে পারি না, দেখো তোমরা যদি এই দুটো লাইন খেয়াল করো, যদি ধরো এইটা নেই, ঠিক আছে, তাহলে তোমরা কি জানবে, যেহেতু এইটা কম মানে ছোট হাতের M এর মানটা কম, তার মানে WLটা আমার কম হবে WH এর থেকে, সেটাই দেখো আমি লিখেছি, ঠিক আছে। কিন্তু এখানে তোমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, ভরবেগ কিন্তু দুজনেরই সমান হবে, অর্থাৎ WL সমান কিন্তু WH হবে। তার মানে এটাই দেখো লিখেছি, কিন্তু WH ও WH সমান হতে গেলে VLকে মানে এইটাকে অবশ্যই কিন্তু বড় হতে হবে বা বেশি হতে হবে। কার থেকে বেশি হতে হবে না VH এর থেকে, এটাই দেখো লিখেছি, VLকে অবশ্যই বড় হতে হবে VH এর থেকে। তাই WL সমান WH হলে কি হবে না VL গ্রেটার দ্যান VH হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে
দেখো তারপর কি লিখেছি না, অতএব হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এটাই কিন্তু তোমাদের লিখতে হবে খাতায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই জায়গাটা বা অন্য কোনো কোশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে দেখা হবে।